হ্যালো স্টুডেন্টস, আমি স্নেহাশিস মল্লিক। এটি আমাদের ক্লাস 9-এর ইউনিট 1 পরিমাপ চ্যাপ্টারের থার্ড ভিডিও। এই ভিডিওগুলোর কোনো অর্ডার নেই, তুমি যে কোনো অর্ডারেই দেখতে পারো। তো যদি থার্ড ভিডিও দেখা হয়ে গিয়ে থাকে কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা না দেখা হয়ে গিয়ে থাকে, তো জেনে রাখো এই চ্যাপ্টারে টোটাল 3টি ভিডিও আছে। তো 3টি ভিডিওই তোমরা দেখে নেবে অবশ্যই। তো আজকে করাবো হচ্ছে আমাদের পরিমাপ চ্যাপ্টারের শেষ অংশটি, অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময়ের পরিমাপ আমরা কি করে করি। যারা আমাকে চেনো না, আমি স্নেহাশিস মল্লিক। আমি গাইঘাটা থেকে হাবড়া অফলাইন টিউশন করাই। তো যদি মনে হয় আমার গাইডেন্সের প্রয়োজন, এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। চলো এখন সরাসরি আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই। ওকে, তো প্রথমে করব হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপ আমরা কি দিয়ে করি? মনে রাখবে, দৈর্ঘ্য পরিমাপ করি আমরা মিটার স্কেল দিয়ে। যে স্কেলগুলো, সে কাঁচের হোক কাঠের হোক, যে স্কেলগুলো আমরা ইউজ করি তাতে জেনারেলি দেখবে মিটার, সেন্টিমিটার অথবা আরেক পাশে হচ্ছে ফুট, ইঞ্চি, এগুলো দাগ কাটা থাকে। তো সেটাকে আমরা বলি কিন্তু মিটার স্কেল। এইবার মিটার স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। এই মিটার স্কেলের সব থেকে ছোট দৈর্ঘ্য আমরা কত মানে মিটার স্কেলের সাহায্যে আমরা সব থেকে ক্ষুদ্র দৈর্ঘ্য কত পরিমাপ করতে পারি, সেটাকেই বলে হচ্ছে স্কেলের সীমা। এখানে বলা হয়েছে দৈর্ঘ্য পরিমাপের সীমা, অর্থাৎ মিটার স্কেলের সাহায্যে যখন তুমি মাপবে, দেখবে তোমার জ্যামিতি বক্সে যে স্কেলটা আছে সেটা খুলে বার করে দেখো, দেখবে তার মধ্যে যে সব থেকে ছোট দাগটা আছে সেই ছোট দাগটা হচ্ছে 1 মিলিমিটারের। তার মানে তুমি তোমার স্কেল ব্যবহার করে সব থেকে ছোট যে দৈর্ঘ্যটা মাপতে পারবে সেটা হচ্ছে 1 মিলিমিটার। দেখবে 1 মিলিমিটারের থেকে ছোট যদি দৈর্ঘ্য তুমি মাপতে যাও, তোমাকে চোখের আন্দাজ নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিমাপ সম্ভব নয়। তো যদি প্রশ্ন আসে যে আমাদের দৈর্ঘ্য পরিমাপের সীমা কত, সেটা হবে 1 মিলিমিটার। নেক্সট হচ্ছে লম্বন ভ্রম। এই টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে লম্বন ভ্রম। জিনিসটা কিরকম? ধরো তোমাদের বাড়ির কোনো একটা দেওয়ালে একটা দেওয়াল ঘড়ি টানানো আছে। তুমি যদি যে দেওয়ালে ঘড়িটা টানানো আছে সেই দেওয়ালেই হেলান দিয়ে কোনোভাবে একটু কাত হয়ে ঘড়িটা দেখার চেষ্টা করো, তো দেখবে মিনিটের কাঁটাটা তুমি যে জায়গায় দেখতে পাচ্ছ, তুমি যদি ঘড়িটাকে সামনে থেকে দেখতে, তবে কিন্তু মিনিটের কাঁটাটাকে অন্য জায়গায় দেখতে, রাইট? এই ধরনের ভুলটাকে বলে হচ্ছে লম্বন ভ্রম। তো কোনো কিছুকে লম্বভাবে না দেখে যদি সাইড থেকে দেখা যায়, তাহলে একটু অন্যরকম পাঠ পাওয়া যায়। তো সেই যে ভুল পাঠটা হচ্ছে, সেই ভুল পাঠটা হচ্ছে লম্বভাবে না দেখার জন্য। এই ভুলটাকে বলা হয় লম্বন ভ্রম। এটা এড়াতে কি করতে হবে? প্রশ্ন আসে হচ্ছে যে লম্বন ভ্রম কি বা প্যারালাক্স এরর কি, এটাকে বলে প্যারালাক্স এরর। তো প্যারালাক্স এরর এড়াতে গেলে আমাদেরকে কি করতে হয়? সিম্পল জিনিস, পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে তাকিয়ে পাঠ নিতে হবে। যে জায়গা থেকে আমরা রিডিং নিচ্ছি, মানে ঘড়ি থেকে আমরা কি রিডিং নিচ্ছি, টাইমের রিডিং নিচ্ছি, আমরা ঘড়ি দেখি মানে কি, সময় দেখি, তার মানে সময়ের রিডিং নিই, অর্থাৎ পাঠ নিই। তো সময়ের পাঠ নেওয়ার সময় ঘড়ির সঙ্গে কীভাবে তাকাতে হবে? লম্বভাবে তাকাতে হবে, অর্থাৎ ঘড়ির সামনে গিয়ে দেখতে হবে। তো এটাই একমাত্র উপায় যেভাবে লম্বন ভ্রমটা এড়ানো যেতে পারে। নেক্সট আমরা করব বইয়ের পাতার বেধ নির্ণয়। নেক্সট প্রশ্ন তোমাদের আসবে যে একটা পেজ, ধরো এখান থেকে একটা পেজ নিয়ে নিলাম, এই পেজটার থিকনেস কত, মানে এই পেজটা কতটা মোটা, এই থিকনেসটা কত, সেটা যদি তোমাকে বার করতে বলে, এটা আমরা কি করে বার করব? এরকম কিছু বলে দিলে প্রথমে আমাকে বইটা নিয়ে নিতে হবে। ধরো এটা বই, আমি সাইড থেকে দেখছি। ধরো এই বইটার থিকনেস যেটা, এই থিকনেসটাকে আমি ধরলাম ডি, এই থিকনেসটা হচ্ছে ডি। তা এই বইয়ের এই থিকনেসটা হচ্ছে ধরো 2 সেন্টিমিটার। তুমি মেপে পেলে বইয়ের থিকনেসটা 2 সেন্টিমিটার। তাহলে খাতায় কি লিখবো? খাতায় লিখবো যে সমগ্র বইটির সব পৃষ্ঠাকে একসাথে ধরে আমি দৈর্ঘ্যের পাঠ পেলাম 2 সেমি। ঠিক আছে, ধরি ডি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার হলো। নেক্সট বলবো যে এই বইয়ে পৃষ্ঠার সংখ্যা, অর্থাৎ এন ইকুয়ালস টু ধরে নিলাম 200, অর্থাৎ এই বইতে 200টি পৃষ্ঠা আছে, রাইট? তাহলে এখানে আমরা ডি ইকুয়ালস টু পেয়েছি 2 সেন্টিমিটার আর এন ইকুয়ালস টু 200টা পৃষ্ঠা আছে। এখানে 200 যেহেতু একটা কাউন্ট, তাই এর কোনো একক নেই। ওকে, তাহলে এখন একটা পাতার বেধ কত হবে? যদি 200টা পাতার বেধ হয়ে থাকে 2 সেন্টিমিটার, ভালো করে বোঝো, 200টা পাতার বেধ একসাথে 2 সেন্টিমিটার, তাহলে একটা পাতার বেধ কত হবে? ভাগ করতে হবে। তাহলে লিখতে হবে সুতরাং একটি পাতার বা পৃষ্ঠার বেধ, একটি পৃষ্ঠার বেধ তাহলে কি হবে? ডি বাই এন। ডি বাই এন, এখানে কি বসাবো তাহলে? 2/200। এখানে কাটাকাটি করে কত হবে? 1/100, মানে 0.01 সেমি। অর্থাৎ তাহলে লিখতে হবে যে একটি পৃষ্ঠার বেধ হচ্ছে 0.01 সেন্টিমিটার। তো এইভাবে আমরা কোনো বইয়ের একটি পাতার বেধ নির্ণয় করতে পারি। তোমাদেরকে একটা কাজ দিলাম, তোমাদের কাছে হাতের কাছে যে টেক্সট বুকটি থাকুক না কেন, ভৌতবিজ্ঞান থাকলে ভৌতবিজ্ঞানের যে বই থাকুক না কেন, সেটার পেজ সংখ্যা দেখো, পেজ সংখ্যা থেকে সেটা থিকনেস চাপ দিয়ে তোমরা স্কেল দিয়ে মাপো, অ্যান্ড মেপে নিজের বইয়ের পাতার যে থিকনেসটা সেটা নির্ণয় করে এখনই কমেন্ট করে দেখাও।
নেক্সট টপিক পড়বো হচ্ছে বক্ররেখার দৈর্ঘ্য কি করে নির্ণয় করব রৈখিক স্কেলের সাহায্যে। আমরা যে মিটার স্কেলটা বললাম সেটা একটা রৈখিক স্কেল, অর্থাৎ স্ট্রেট সোজা। তো এই স্কেল দিয়ে একটা বক্ররেখার দৈর্ঘ্য কি করে নির্ণয় করা যায়? তোমাকে একটা বক্ররেখা দিয়ে দিল, বললো এই বক্ররেখাটাকে স্কেল দিয়ে মাপো। কখনোই সম্ভব নয়, কারণ স্কেল একটা সোজা জিনিস আর এটা একটা বেঁকা জিনিস। তো এর জন্য আমার লাগবে একটা সুতো। তাই প্রশ্নে তোমাকে বলে দেবে একটি সুতো এবং স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে সুতোটা দিয়ে কি করব? তো সুতোটা আমি এই বক্ররেখা বরাবর রাখবো। তো বক্ররেখার গা দিয়ে যদি আমি সুতোটাকে এরকম করে রাখি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তারপরে এই সুতোটা রাখার পর সুতোর এখানে একটা মার্কিং করে নেব, সুতোর এখানেও একটা মার্কিং করে নেব। দেন সুতোটা নিয়ে ধরে আমি এরকম টান টান করে দেবো, স্কেলের পাশে রাখবো। সুতোর যতটা দৈর্ঘ্য হবে বক্ররেখারও দৈর্ঘ্য ততটাই হবে। তাহলে ধরে নিলাম সুতোর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে বক্ররেখারও দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এইভাবে করে আমরা স্কেল আর সুতোর সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। নেক্সট আসবো গ্রাফ পেপারের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা। গ্রাফ পেপারের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করতে হবে? প্রথমে একটা গ্রাফ পেপার লাগবে। বিভিন্ন ধরনের গ্রাফ পেপার হয়, ইঞ্চি গ্রাফ পেপার, মিলিমিটার গ্রাফ পেপার। একটা ভাঙা কাঁচের টুকরো আমি এঁকে নিয়েছি, আমাকে কি করতে হবে? এই কাঁচের টুকরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে মনে রাখতে হবে, এটা যদি আমি একটা মিলিমিটার স্কোয়ার গ্রাফ পেপার ভাবি, অর্থাৎ মিলিমিটার গ্রাফ পেপার ভাবি, তাহলে দেখো এখানে এই যে একটা বাহু আর এই যে একটা বাহু, এটা একটা বর্গক্ষেত্র তৈরি করে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 mm স্কোয়ার, অর্থাৎ 1 বর্গ মিলিমিটার, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তা সিম্পলি আমার কি করতে হবে? এই যে ভাঙা কাচের টুকরোটার যে শেপটা, তার মধ্যে দেখতে হবে কতগুলো আমি পূর্ণ বর্গক্ষেত্র পাচ্ছি, অর্থাৎ কেটে বাদ গেছে এরকম বর্গক্ষেত্র না, একদম পূর্ণ বর্গক্ষেত্র যে কটা পাচ্ছি সে কটা গুনতে হবে। তো এখানে যদি গুনি, তাহলে দেখো এখানে পাওয়া যাবে 1 2 3 4 5 6 7 8 9 76। আমি মোট পেলাম মোটামুটি 76 mm স্কোয়ার। তাহলে যতগুলো পূর্ণ বর্গক্ষেত্র পেয়েছি, তাহলে তত তো ক্ষেত্রফলের মিনিমাম হবে। এবার কি করতে হবে? সাইডে যে অংশগুলো বাদ গেছে, ওকে, তো যে অংশগুলো মোটামুটি হাফ বা হাফের থেকে বেশি, ঠিক আছে, তো সেইগুলোকে নেব। আর যেগুলো হাফের থেকে কম সেই অংশগুলোকে নেব না। তাহলে হাফের থেকে বেশি অংশ কটা আছে সেটা মার্ক করি। তাহলে 1 2 3 4 5 6 22, মোটামুটি 22 mm স্কোয়ার। কোনগুলো নিলাম? যেগুলো দেখলাম অর্ধেকের থেকে বেশি ওই কাচের ভেতরে রয়েছে, যেগুলো অর্ধেকের থেকে বেশি রয়েছে সেইগুলো নিয়ে পেলাম টোটাল 22 mm স্কোয়ার। এটাকে অ্যাড করলে কত হবে? এটাকে অ্যাড করলে হবে 8 9 98 mm স্কোয়ার। এইটাই হয়ে যাবে হচ্ছে এই কাচের টুকরোটার ক্ষেত্রফল। এই যে আমি নির্ণয় করলাম এখন এখানে, তাহলে দেখো কিছু বর্গক্ষেত্র কিন্তু বাদ গেল। কিছু বর্গক্ষেত্র কেন বাদ দিতে হলো? কারণ এই পদ্ধতির সাহায্যে কখনোই অ্যাকুরেটলি ক্ষেত্রফল মেজারমেন্ট করা সম্ভব নয়। খেয়াল করে দেখো, কিছু কিছু জিনিস আমি বাদ দিয়েছি, কিছু কিছু বর্গক্ষেত্র বাদ দিয়েছি। এই যে এই বর্গক্ষেত্রগুলো, এইগুলো, এই যেগুলো বাদ দিয়েছি সেই অংশের ক্ষেত্রফলটা কিন্তু এর মধ্যে ধরা নেই। আবার কিছু কিছু ক্ষেত্রফল যেগুলো হাফ বা হাফের কম কাটা পড়েছে, সেই ক্ষেত্রফলগুলো এখানে আমি ধরে নিয়েছি। তো এটা একটা রাফ হিসাব। তো এভাবেই আমরা কি করতে পারি? ক্ষেত্রফল নির্ণয় করতে পারি একটা গ্রাফ পেপারের সাহায্যে, একটা ভাঙা কাচের টুকরোর। এটা গেল একটা পদ্ধতি। এটা ছাড়া আরও পদ্ধতি আছে। সেক্ষেত্রে কি করা হয়? এই যে আমি 22 mm স্কোয়ারটা কি করেছিলাম, যে সাইডে যে বর্গক্ষেত্রগুলো কাটা পড়েছিল কিন্তু তবুও হাফের বেশি কাচের ভেতরে আসে, সেই অংশগুলোকে আমি 1 হিসেবে নিয়েছিলাম। আরও একটা পদ্ধতি আছে যেখানে কি করা হয়, যে অংশগুলো হাফ বা হাফের বেশি আছে সেই অংশটা কাউন্ট করে কতগুলো বর্গক্ষেত্র হচ্ছে সেটাকে হাফ দিয়ে গুণ করা হয়, গুণ হাফ, এরকম করা হয়। আর যেগুলো হাফের থেকে কম আছে সেটাকে 1/4 দিয়ে গুণ করা হয়। সেরকম করে করে যদি করা যায় সেটাও একটা পদ্ধতি হয়। কিছু কিছু বইতে আমি এখন যেটা করালাম সেই পদ্ধতিটা থাকে, কিছু কিছু বইতে পরে যেটা বললাম সেই পদ্ধতিটা থাকে। দুটো পদ্ধতিই ভ্যালিড। এটা ছাড়া আরও অনেক রকম পদ্ধতি হয়, আমাদের সিলেবাসে নেই, তো সে আমার না জানলেও চলবে। নেক্সট আসছে সময় পরিমাপ। সময় পরিমাপের এখান থেকে তেমন প্রশ্ন আসে না, যা আসবে শর্ট কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে সময় পরিমাপের সব থেকে পুরানো ঘড়ি কোনটি? অ্যান্সার হবে সূর্য ঘড়ি। নেক্সট প্রশ্ন আসে হচ্ছে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়? রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে একটা কাউন্ট ডাউনের সময় স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। আর তাছাড়াও মেট্রোনাম নামে আরেকটা ঘড়ি ব্যবহার করা হয়, যেটাতে কি 10⁻⁻⁶ পর্যন্ত, 10⁻⁻⁶ সেকেন্ড
এত অ্যাকিউরেসির সাথে সময় মাপতে পারে। তো রকেট পরিমাপ করার সময় যাতে কোনো ভুল ত্রুটি না হয়, নাহলে রকেট উড়াতে গেলে তো রকেট উড়াতে যাবো এক জায়গায়, উড়ে তো অন্য জায়গায় চলে যাবে যদি সামান্য একটু সময়ের হেরফের হয়। তাই খুব অ্যাকুরেটলি মাপার জন্য মেট্রোনম নামে একটা যন্ত্রের ব্যবহার করা হয়। আর স্টপ ওয়াচটা কাউন্টডাউনের জন্য ব্যবহার করা হয়। আর কি প্রশ্ন আসে? আর আসতে পারে অ্যাস্ট্রোনটরা অ্যাকুরেট সময়ের জন্য, অ্যাকুরেট সময় মাপার জন্য কোন ঘড়ি ব্যবহার করেন? তারা পারমাণবিক ঘড়ি অথবা সিজিএম ঘড়ি ব্যবহার করেন। এটা তোমরা কিন্তু নোট করে নেবে। নেক্সট টপিকে চলে যাব। নেক্সট হচ্ছে ভরের পরিমাপ। ওকে, তো ভরের পরিমাপের ক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে হচ্ছে ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তুলা যন্ত্র। ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্র। ভরের এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে, সেটা যে ওজন বাক্সে বাটখারাগুলি যে ব্যবহার করা হয় তার অনুপাতটা কি থাকে? ওজন বাক্সে ব্যবহৃত বাটখারাগুলির অনুপাত থাকে 5:2:2:1। প্রশ্ন আসে যে এই অনুপাতেই কেন রাখা হয়? খেয়াল করে দেখো, আমরা যখন টাকা ব্যবহার করি তো আমাদের টাকার নোটটাও কিন্তু এই অনুপাতেই থাকে। দেখবে 500 থেকে কম কত আছে? 200, তার থেকে কম আছে 100, ঠিক এর নিচে গেলে কিন্তু আবার 5 অর্থাৎ 50। তো এই 50টা বাদ দিই। ধরো আমাকে 500, 200 আর 100-র নোট দিয়ে যদি 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যে কোনো টাকা বানাতে হয়, 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা, কি কি নোট প্রয়োজন হবে ভাবো? 100 টাকার জন্য 100, 200 টাকার জন্য 200 গেল। যদি 300 টাকা বানাতে যাও তাহলে দেখো 200 আর 100 মিলে 300 টাকা হয়ে গেল। এবার 400 টাকা বানাতে যাও, দেখো 400 টাকা বানাতে গেলে কিন্তু তুমি এখান থেকে বানাতে পারছো না, আরও একটা 200 টাকা রাখবে, রাইট? 200 করে 400 হবে। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ছোট্ট করে 200 লিখে রাখি। তাহলে কি করলাম? 400 টাকা বানানোর জন্য আমাকে 200 ইউজ করলাম, 400 হয়ে গেল। 500 টাকা বানানোর জন্য কি করতে হবে? একটা 500 আছে, সেটাও ইউজ করা যায়, অথবা 200, 100 ইউজ করা যায়। আবার ধরো আমি 600 বানাবো, 600-র ক্ষেত্রে তাহলে কি হবে? 500 + 100। 700 বানাবো, 500 + 200। 800 বানাবো, 500, 200, 100। 900 বানাবো, 500, 200, 200। 1000 বানাবো, সব কটা একসাথে জুড়ে দিলাম। তো এইভাবে দেখো, যে কোনো টাকার অ্যামাউন্ট বানাতে গেলে আমাকে কিন্তু সেই 5:2:2:1 লাগছে, এই 4টে সংখ্যা লাগছে। ঠিক সেই রকমই যখন তুমি কোনো কিছুর ভর মাপবে, তুমি তুলা যন্ত্রে কোনো কিছুর ভর মাপবে, তুমি তো আগে থেকে জানো না তার ভরটা কি হতে পারে। তার ভরটা র্যান্ডাম যে কোনো সংখ্যা হতে পারে। তো তার মানে যেন তুমি পসিবলি যে কোনো সংখ্যা মাপতে পারো, সেই মাপার প্রয়োজনীয়তাটার জন্য আমাদের বাটখারাটা এমন অনুপাতে থাকতে হবে যাতে বাটখারাগুলোর কম্বিনেশন করে আমি সব ভর মাপতে পারি। তো সেই ব্যাপারটাই হচ্ছে এটা। তো সেই জন্য এই অনুপাতটা ব্যবহার করা হয়, যাতে আমরা 10 মিলিগ্রাম থেকে শুরু করে 210.10 গ্রাম পর্যন্ত সমস্ত ভর এই অনুপাতের বাটখারা দিয়ে মাপতে পারি। সব থেকে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে সব ভর মাপা সম্ভব। তো এই ভরটা মাপার জন্য কিন্তু আমাদের তুলাযন্ত্রের বাটখারাগুলো এই অনুপাতে রাখা থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে রাসায়নিক তুলাযন্ত্র। কি জিনিস? ধরো ল্যাবে আমাদেরকে খুব সূক্ষ্ম পরিমাপ করতে হয়। ল্যাবে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে দেখা গেল কিছু পরিমাণ NaOH এর বিক্রিয়া করাবো। তো তখন সেক্ষেত্রে একদম ঠিকঠাক সূক্ষ্ম হিসেব আমাদের দরকার পড়বে। তো আমরা তো অনেক পরিমাণ NaOH নিয়ে অনেক পরিমাণ H2SO4 এর বিক্রিয়া করবো না, কম কম নিয়ে করব। দেখা গেল একটা নিলাম 40 গ্রাম, আর একটা নিলাম ওইরকমই কাছাকাছি। তো এরকম অল্প পরিমাণের জিনিসপত্র নিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে গেলে সেক্ষেত্রে যে তুলাযন্ত্রটা ব্যবহার করা হচ্ছে ল্যাবে, সেটাকে বলছে রাসায়নিক তুলাযন্ত্র। ওতে খুবই সূক্ষ্ম ভর পরিমাপ করা যায়, আর ওই যন্ত্রটার যে পরিমাপের যে লিমিটটা সেটা থাকে হচ্ছে 10 মিলিগ্রাম থেকে শুরু করে 210.10 গ্রাম পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে যে কোনো ভর ওই রাসায়নিক তুলাযন্ত্র দিয়ে মাপা যাবে। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে, রাসায়নিক তুলাযন্ত্রে বা তুলাযন্ত্রে সব থেকে কম ভর কত মাপা যায়? সেটা হবে 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রামের থেকে কম ভর সাধারণত তুলাযন্ত্রে মাপা যায় না। আর সব থেকে বেশি ভর কত মাপা যায়? সেটা হচ্ছে 210.10 গ্রাম। তুমি ভাবতে পারো যে তুলাযন্ত্রে তো আমি এর থেকে বেশি ভর মাপতে দেখেছি। হ্যাঁ, দাড়িপাল্লাতে তো মাপে, তো দাড়িপাল্লা তুলাযন্ত্র কিন্তু এক জিনিস নয়। দাড়িপাল্লাই, তুলাযন্ত্র পুরো কমপ্লিটলি আলাদা দেখতে একটা ইনস্ট্রুমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। তুলাযন্ত্রের সুবেদিতা বলতে বোঝায় কোনো একটা তুলাযন্ত্র কতটা সূক্ষ্ম পরিমাপ করে দিতে পারে। ধরো তোমার কাছে আমরা ভর মাপি কি দিয়ে? ভর মাপি আমরা যে মেশিন দিয়ে, ভর মাপা যন্ত্র। তো বেসিক্যালি সেটাকে আমরা ওজন মাপা যন্ত্রই বলি দৈনন্দিন জীবনে। তো ধরো আমরা ওজন মাপবো, তা সেই ওজন মাপা যন্ত্রের উপরে দাঁড়ালাম।
তোমার যে মেশিনটা আছে সেটাতে তোমার ওজনটা দেখালো, আমি কিন্তু আবার বারবার বলছি ওজন ভর একই জিনিস নয়, আমরা বোঝার সুবিধাতে যেরকম ডেইলি লাইফে ভরকে ওজন বলেই ডাকছি, আমি এখানে সেই সেন্সেই বলছি। তো ধরো তোমার ওজন দেখালো 60 কেজি, তোমার যে কেনা মেশিনটা আছে বা তুমি ডাক্তার দেখাতে গেছো সেখানে ওষুধের দোকানে যে মেশিনটা আছে সেখানে দেখাচ্ছে তোমার ওজন 60 কেজি। এবার তুমি বাজার থেকে একটা ডিজিটাল মেশিন অর্ডার করলে, সে ডিজিটাল মেশিনটাই তুমি মাপার পর তোমার ওজন দেখালো 60.03 কেজি। এই দুটোর মধ্যে তুমি কোন মেশিনটা মনে করো বেশি সুবেদি? অবশ্যই দ্বিতীয় মেশিনটা। কেন? কারণ দ্বিতীয় মেশিনটা তোমাকে আরো অ্যাকিউরেট একটা রেজাল্ট দিয়েছে, আরো সূক্ষ্ম পরিমাপ করে দিয়েছে। তো এই সূক্ষ্ম পরিমাপের ব্যাপারটাই আমরা চাইবো, সেই জন্য আমরা চাইবো আমাদের তুলাযন্ত্রটা কি সুবেদি হোক। এইবার এটা তো ডিজিটাল ছিল, এটার কথা বাদ দিলাম, তাহলে তুলাযন্ত্র সুবেদি হবে কিভাবে? যা যা ফলো করলে বা যা যা শর্ত মেনে চললে তুলাযন্ত্রটা সুবেদি হয় সেটাকেই বলে সুবেদিতার শর্ত। তাহলে সুবেদিতার শর্তগুলি কি কি বইতে আছে পড়ে নেবে, আমি কয়েকটা বলে দিচ্ছি। যেরকম ধরো তুলাযন্ত্রের যে বাহু বা তুলাদণ্ড সেটিকে লম্বা হতে হবে, ভার কেন্দ্র আলম্বের কাছে থাকতে হবে, তুলাযন্ত্রের যে আমি একটা কাটা থাকে বললাম সূচক, সে সূচকটি লম্বা হতে হবে যথেষ্ট, সূচক ছোট হলে হবে না, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে তুলা পাত্র দুটিকে হালকা হতে হবে, তুলা যন্ত্রটিকে হালকা হতে হবে। এই সমস্ত যদি মেনটেন করা যায় তবে কিন্তু তুলা যন্ত্রটা সুবেদি হবে। আচ্ছা, নেক্সট বলছে ভালো তুলা যন্ত্রের গুণাবলী। তো ভালো তুলা যন্ত্রের গুণাবলী বলে আর একটা পয়েন্ট থাকবে বইতে। ভালো তুলা যন্ত্রের গুণাবলী কি কি? যেরকম প্রথমেই ভালো তুলা যন্ত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে তুলা যন্ত্রটিকে সুবেদি হতে হবে। এই জায়গায় তোমরা গুলিয়ে ফেলো, সুবেদিতার শর্তগুলোকে ভালো তুলা যন্ত্রের শর্তের মধ্যে ঢুকিয়ে দিলে কিন্তু হবে না। ভালো তুলা যন্ত্র মানে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সুবেদি। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে তুলা যন্ত্রটিকে দৃঢ় হতে হবে, অর্থাৎ তুমি তুলা পাত্র নিলে তার মধ্যে একটা কিছু বসালে, বসিয়ে বাটখারা বসালে তুলা যন্ত্র খুলে পড়ে গেল, সেটা তো ভালো তুলা যন্ত্র নয়। তার মানে তুলা যন্ত্রটিকে যথেষ্ট দৃঢ় ও শক্তপোক্ত হতে হবে। তো এইরকম কিছু বৈশিষ্ট্য থাকবে তুলা যন্ত্রের, সেগুলো যদি মেনটেন করে তবে সেটাকে বলা যায় ভালো তুলা যন্ত্র। সুবেদিতার শর্ত আলাদা, ভালো হওয়ার শর্ত আলাদা। এখানে আরো একটা কোশ্চেন আসে, আমি ইনক্লুড করিনি, তোমাদের বইতে থাকবে, দেখবে যে অতিমাত্রায় সুবেদি তুলা যন্ত্র সুস্থিত হয় না। সুস্থিত বলতে কি বোঝায়? ধরো তুলা যন্ত্রের একটা ক্লিপ থাকে বললাম, তো বা চাবি থাকে, সেই চাবিটাকে চাপলে তুলা যন্ত্রটা একটু উঠে যায়, তুলা যন্ত্রের বাটি দুটো বা যেটা তোমার ভর মাপার যে পাত্র দুটো, সে পাত্র দুটো উপরে উঠে গেল। পাত্র দুটো উপরে উঠে যাওয়ার পর নেক্সট পাত্র দুটো দুলতে শুরু করে, বা তুলা যন্ত্রের যে বাহুটা সেটা দুলতে শুরু করে, এবং সেটা দুলতে দুলতে একসময় আবার স্থিরও হয়ে আসে। যদি তুলা যন্ত্রটা অতিরিক্ত সুবেদি হয়, সুবেদিতার শর্তে বলা হয়েছিল তুলা যন্ত্রটাকে কি হতে হবে? হালকা হতে হবে। এবার তুলা যন্ত্রটা ভাবো খুব হালকা, তাহলে খুব হালকা হলে পাত্র দুটো না ক্রমশ দুলতেই থাকে, দুটো কিন্তু কখনোই ঠিকঠাক করে সাম্যাবস্থায় আসে না সহজে, বা সাম্যাবস্থায় আসলেও আবার নতুন করে দুলতে থাকে। তো তাহলে এই যে থেমে গেল না তুলা যন্ত্র বা থামছে না, তার মানে তুলা যন্ত্রটা সুস্থিত না। সুস্থিত তুলা যন্ত্র মানে কি হবে? চাবি চাপবো, তুলা যন্ত্রটা উঠবে, একটু দুলেই আবার দাঁড়িয়ে পড়বে, তার মানে সেটা সুস্থিত তুলা যন্ত্র। সুস্থিত হতে গেলে পাত্রগুলো ভারী হতে হবে, ভারী না হলে পাত্রগুলো সহজে তো এক জায়গায় দাঁড়াবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো তার মানে দেখো, সুস্থিত হওয়ার শর্ত যেটা আর সুবেদি হওয়ার শর্ত যেটা, দুটো কিন্তু পরস্পরের বিপরীত হয়ে যাচ্ছে। সেই জন্যই বলছে অতিমাত্রায় সুবেদি তুলা যন্ত্র মানে যেটা হালকা তুলা যন্ত্র সেটা কিন্তু সুস্থিত হয় না। আবার অন্যভাবে দেখতে গেলে যেটা অতিরিক্ত সুস্থিত তুলা যন্ত্র, তো সেটার মধ্যে কিন্তু রিজিডিটি অনেক বেশি, তো সেজন্য তুলা পাত্রটা কিন্তু বেশি ভালো সুবেদি হবে না। নেক্সট আমরা চলে যাব আমাদের আজকের শেষ টপিক, আয়তন পরিমাপ। পাশে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটা হচ্ছে একটা মাপনী চোঙের, এটাকে বলে হচ্ছে আয়তন মাপনী চোঙ। তো আমরা এটা ব্যবহার করে কি কি করব? আয়তন আর ঘনত্ব নির্ণয় করব বিভিন্ন তরল এবং কঠিন পদার্থের। তরলের আয়তন নির্ণয় করা খুবই সোজা। এর মধ্যে তরলটাকে ঢেলে দাও, দেখো তরলটা কোন লেভেল পর্যন্ত এসছে। সাপোজ তরলটাই 300 লেভেল পর্যন্ত এসছে, ওকে? তো এটা হচ্ছে ml এককে রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে ml। তো তার মানে কি, তরলটার আয়তন 300 ml পেয়ে গেলাম, রাইট? এইবার ধরো আমাকে যদি বলে যে মাপনী চোঙের সাহায্যে আমাকে কঠিন বস্তুর আয়তন নির্ণয় করতে হবে, তাহলে কঠিন বস্তুর আয়তন কি করে নির্ণয় করব? এর মধ্যে তো তরল ভরা যায়, তাহলে ধরো কোনো একটা ছোট কঠিন বস্তু আছে, একটা ছোট একটা ইটের টুকরো বা কিছু একটা আছে যেটা তুমি এর মধ্যে ভরতে পারবে, সেটার আয়তন আমি কি করে নির্ণয় করব? প্রথমে কি করতে হবে? এর মধ্যে কিছু পরিমাণ তরল দিয়ে দিতে হবে। প্রথমে এর মধ্যে কিছু পরিমাণ তরল আমি দিয়ে দিলাম, ধরে নিলাম এই যে কিছু পরিমাণ তরল সেটা 200-তে আছে,
রাইট। এবার এখানে যেহেতু অংশাঙ্কন করা আছে, খাতায় তো আমার সেরকম করা থাকবে না, তো খাতায় লেখার সময় কি লিখবো? তো আমি প্রথমে মাপনী চোঙের মধ্যে কিছু পরিমাণ তরল ঢেলে দিলাম, সেই তরলের আয়তন হয়ে গেল ওয়াই সেমি কিউব। রাইট, তরলের আয়তনটা কত ধরলাম? ওয়াই সেমি কিউব। তাহলে এই যে আয়তনটা আমরা পেলাম এখন, সেটা হলো ওয়াই সেমি কিউব। আমি কি করব? এইবার যে জিনিসটা আমার মধ্যে দেওয়ার ছিল, যেটার আমি আয়তন মাপবো, ধরো কাচের গুলি হতে পারে, কিছু একটা হতে পারে, অনিয়তাকার বস্তু, সেই অনিয়তাকার বস্তুটাকে এর মধ্যে আমি ফেলে দিলাম। তাহলে সেটা কি এই জায়গায় গিয়ে দাঁড়ালো। তাতে জলের তলটা কি হবে? একটু উপরে উঠে যাবে। তো জলের তলটা উপরে উঠে সাপোজ এই জায়গায় আসলো। তো এই জায়গায় যে আসলো জলের তলটা, ধরে নাও এইবারে জলের পুরো আয়তনটাকে তুমি ধরেছো এক্স। তার মানে এখন পুরো জলটার আয়তনটাকে তুমি ধরছো, মানে বস্তু সমেত পুরো জলটার আয়তন তুমি ধরছো এক্স। তাহলে এখন হচ্ছে এক্স সেমি কিউব। তাহলে বস্তুটার আয়তন কত? দেখেই তো বোঝা যাচ্ছে জলের আয়তন এইটুকু বেড়েছে, এখান থেকে এইটুকু বেড়েছে, তাহলে এই ডিফারেন্সটাই হচ্ছে বস্তুর আয়তন। তাহলে খাতায় লেখার সময় কি লিখবো? লিখবো তরলটিকে প্রথমে মাপনী চোঙে ঢালা হলো, দেখা গেল প্রথমে তরলের আয়তন ওয়াই সেমি কিউব, তারপরে মাপনী চোঙের মধ্যে অনিয়তাকার কঠিন বস্তুটিকে ঢালা হলো, অনিয়তাকার কঠিন বস্তুটিকে ঢালার পর মাপনী চোঙে তরলের আয়তন হলো এক্স সেমি কিউব। রাইট, তাহলে লিখবো সুতরাং বস্তুটির আয়তন হবে এক্স সেমি কিউব, আয়তনটা বেশি, মাইনাস ওয়াই সেমি কিউব, তাহলে এক্স মাইনাস ওয়াই সেমি কিউব। এইভাবেই আমরা বিয়োগ করে তাহলে বস্তুটার আয়তন নির্ণয় করে ফেলতে পারবো। নেক্সট কি চেয়েছে? বস্তুটার ঘনত্ব নির্ণয় করতে। আমরা ঘনত্ব পরিমাপ আগেই শিখেছি, ঘনত্ব ইকুয়ালস টু কি হয়? ভর বাই আয়তন। তো এখানে তো আমার আয়তন নির্ণয় হয়েই গেল, আমাকে তাহলে এখন ঘনত্ব মাপতে গেলে কি লাগবে? ভর জানতে হবে। তো ভর মাপতে হবে এই বস্তুটার। তাহলে এই বস্তুটাকে অবশ্যই তরলে ডোবানোর আগে বস্তুটার ভর মেপে নেব। বস্তুটার ভর কোন যন্ত্র দিয়ে মাপবো? তুলা যন্ত্র দিয়ে মাপবো। তাহলে প্রথমে খাতায় লিখে নিতে হবে বস্তুটির ভর ধরি এম গ্রাম। ঠিক আছে, ধরি তো ওরকম করে বলা যাবে না, তাহলে বলতে হবে বস্তুটির ভর তুলা যন্ত্রে পরিমাপ করে পাওয়া গেল এম গ্রাম। আর তারপরে মাপনী চোঙের যে এই ব্যাপারটা করলাম, আয়তন মাপলাম, সেটা পুরোটা লিখে দিতে হবে। লিখে দিয়ে বলতে হবে যে এর আয়তন মাপনী চোঙের সাহায্যে মেপে পাওয়া গেল এক্স মাইনাস ওয়াই সেমি কিউব। তাহলে কি লিখব? সুতরাং এখন ঘনত্ব। তাহলে বর্তমানে এখন বস্তুটার ঘনত্ব তাহলে কি হবে? ভর বাই আয়তন হবে। ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। রাইট, তাহলে ভরের জায়গায় কি বসাবো? এম। আয়তনের জায়গায় কি বসাবো? এক্স মাইনাস ওয়াই। এম এর একক কি ছিল? গ্রাম। আর এক্স মাইনাস ওয়াই এর একক কি ছিল? সেমি কিউব। তাহলে সুতরাং বস্তুটির ঘনত্ব কি বেরোবে? এম বাই এক্স মাইনাস ওয়াই গ্রাম পার সেমি কিউব। এককটা অবশ্যই লিখতে হবে। তাহলে এইভাবে করে তোমাদের বইতে যে কোনো অনিয়তাকার কঠিন বস্তুর যে আয়তন নির্ণয় রয়েছে আর ঘনত্ব নির্ণয় রয়েছে, সেটা কিন্তু তোমরা খাতায় লিখে লিখে এভাবে প্র্যাকটিস করবে। কোনো সংখ্যা দিয়ে করবে না, এই জায়গাটায় তোমরা চলরাশি দিয়ে করবে জিনিসটাকে। তো আমাদের আজকে লাস্ট টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে কল থেকে জল পড়ার হার নির্ণয়। প্রশ্ন আসবে একটি স্টপ ওয়াচ এবং মাপনী চোঙের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে। তো খুবই সোজা জিনিসটা। ধরো একটা মাপনী চোঙ নেব, মাপনী চোঙ নিয়ে যেখান থেকে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, সেখানে এই মাপনী চোঙটাকে রেখে দেবো। মাপনী চোঙটাকে রেখে টি সেকেন্ড ধরে ওয়েট করব। টি সেকেন্ডে দেখা গেল ভি পরিমাণ জল জমা হলো ওই মাপনী চোঙের মধ্যে। ওকে, আমি কি করলাম? স্টপ ওয়াচ চালু করলাম আর মাপনী চোঙের মধ্যে জল ভরা শুরু হলো। যেই টি সেকেন্ড সময় হয়ে গেল, স্টপ ওয়াচ আমি বন্ধ করে দিলাম। ততক্ষণে ভি মিলিলিটার জল ওর মধ্যে ভরেছে। তাহলে সুতরাং জল পড়ার হার, তাহলে জল পড়ার হার কত হবে? মোট যত আয়তন, মানে ধরো আমি টি সেকেন্ডের জায়গায় বলছি ধরো 60 সেকেন্ড, মানে 1 মিনিট। 1 মিনিটে যদি 20 ml জল পড়ে থাকে, তাহলে কি হবে? 20 ml বাই 60 সেকেন্ড। তাহলে এখানেও তাই করব, এখানে VML জল পড়েছে বাই টি সেকেন্ড, তাহলে এত ml পার সেকেন্ড। এটা হবে হচ্ছে জল পড়ার হার। এর সাথে তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে মাপনী চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করো। সেক্ষেত্রে কি করব? অলমোস্ট একই প্রসেস। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে একটা মাপনী চোঙ নেব, নিয়ে আমি যেখান থেকে জল পড়ছে টপ টপ করে সেখানে মাপনী চোঙটা রাখবো। যখন 1 ফোঁটা পড়লো, আমি তখন কাউন্ট করব ফোঁটাটা। 1
ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা এরকম করে করে যে কয় ফোঁটা জল পড়বে আমি সেটাকে কাউন্ট করব। কাউন্ট করে ধরলাম 100 ফোঁটা 100 ফোঁটা জল হলো, মানে পাত্রের মধ্যে টপ 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 করে 100 ফোঁটা জল পড়লো, সেটাকে আমি গুনলাম। গুনে দেখা গেল আয়তন হলো কথা কথা VmL, রাইট? তাহলে 100 ফোঁটার আয়তন হয়ে গেল VmL, ক্লিয়ার? এবার তুমি এখানে কি করতে পারো, 100 ফোঁটাটাকে পছন্দ মতো সংখ্যা না দিয়ে n ফোঁটা বলতে পারো। তাহলে n সংখ্যক ফোঁটার আয়তন হচ্ছে VmL। তাহলে সুতরাং একটি ফোঁটার আয়তন ইকুয়ালস টু তাহলে V/N ml হয়ে যাবে, কারণ n সংখ্যক ফোঁটা তো কোনো একক ছিল না, তো তাহলে V/N ml। তো এইভাবে আমরা 1 ফোঁটার আয়তন নির্ণয় করতে পারি। যাই হোক, তো এইভাবে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হলো। প্রথম চ্যাপ্টারে তেমন বোঝার জিনিস মনে হয় খুব একটা নেই, তো এই জন্য খুবই তাড়াতাড়ির উপর দিয়ে গেলাম। যদি কোনো টপিক বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড তাছাড়াও আমাকে পার্সোনালি জানিও। আজকে এইটুকুই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট।